Welcome everyone. I hope you all are well. গত ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্বন্ধে বিস্তারিত জেনেছি এবং আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে দেখতে পাই প্রথমে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন। তো এখন নিউক্লিয়াসের ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করেন। আজকে আমরা এই পরীক্ষাটি বিস্তারিত দেখব কিভাবে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। রাদারফোর্ডের এই নিউক্লিয়াস আবিষ্কার করা যে পরীক্ষাটি এটি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামেও পরিচিত। চলো দেখে নেই পরীক্ষাটি কেমন ছিল। দেখো 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড একটি বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা সোনার পাতের উপর তেজস্ক্রিয় আইসোটোপ বিসমাথ থেকে নির্গত তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন। রাদারফোর্ড 1911 সালে কি করলেন? একটি বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা স্বর্ণের পাত, এখানে দেখো চিত্রটা, এই যে এখানে হচ্ছে খুব পাতলা একটি স্বর্ণের পাত ব্যবহার করেন, আর এই পুরো অংশটা একটি বায়ুশূন্য নলের মধ্যে আবদ্ধ, এবং তিনি এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করেন, মানে আলফা কণা এখান থেকে নিঃসরণ করেন, এখান থেকে আলফা কণা নিক্ষেপ করা হয়। তারপর দেখো সোনার পাতের পিছন দিকে একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা রাখা হয়। এই যে এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। কোনো আলফা কণা ওই পর্দায় আঘাত করলে একটি উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। দেখো যদি এখান থেকে আলফা কণা নিঃসৃত হয়ে নির্গত হয়ে এই সোনার পাত অতিক্রম করে জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে আঘাত করে, যেই স্পটে আঘাত করবে, যদি এখানে আঘাত করে তাহলে এখানে একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ তৈরি হবে, এখানে আঘাত করে এখানে একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ তৈরি হবে। এখানে দেখো এখানে আলফা কণা এখানে আঘাত করছে একবার, এখানে আঘাত করছে একবার, এখানে আঘাত করছে একবার, এবং এই স্থানগুলোতে আঘাত করছে, এবং এখানে একটি উজ্জ্বল স্ফুলিঙ্গের তৈরি হয়েছে। বৃত্তাকার পর্দার অবস্থান পরিবর্তন করে উৎপন্ন উজ্জ্বল বিন্দু স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতিপথ জানা যায়। এখানে আলফা কণার খোলা স্বর্ণের পাত ভেদ করে কোন কোন স্থানে গিয়ে আঘাত করছে, এটা যদি আমরা এই জিঙ্ক সালফাইড পর্দাটাকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো। যদি এখানে একটা উজ্জ্বল স্ফুলিঙ্গ তৈরি হয় তার মানে আলফা কণা এই বরাবর এসে তারপর স্বর্ণের পাত ভেদ করে এখানে আঘাত করছে। আমরা এই জিঙ্ক সালফাইডের পর্দাটা পর্যবেক্ষণ করে এগুলা জানতে পারি, আলফা কণার কোথায় কোথায় গিয়ে আঘাত করছে আমরা এটা জানতে পারি। আচ্ছা, এই পরীক্ষার মাধ্যমে তিনি কি দেখতে পেলেন? দেখো কি কি পর্যবেক্ষণ করলেন। অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে, মানে আলফা কণা যে তিনি নির্গত করছেন এগুলো সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে। তারপর দেখো সামান্য কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত হয়ে ধাতব পাত ভেদ করে বেরিয়ে যায়। তারপর দেখো অতি অল্প সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে, এমনকি 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়ে ধাতব পাত ভেদ না করে ফিরে আসে। এখানে রাদারফোর্ড যে আলফা কণা নিক্ষিপ্ত করছে এখান থেকে আলফা কণা নিক্ষিপ্ত হওয়ার পর কিছু কিছু আলফা কণা ধাতব পাত সোজাসুজি ভেদ করছে, কিছু কিছু আলফা কণা সামান্য কিছু বেঁকে গেছে, কিছু একদম দেখো এখানে দেখো এইগুলাকে তোমরা আলফা কণা ধরে নিতে পারো। এখানে দেখো আলফা কণা, এই আলফা কণাটা একদম সোজাসুজি গেছে। তারপর দেখো এই আলফা কণাটা একদম সোজাসুজি এখান থেকে অতিক্রম করছে, তারপর এই আলফা কণাটা এখান পর্যন্ত যাওয়ার পর এদিকে বেঁকে গেছে, এই আলফা কণাটাও এদিকে বেঁকে গেছে, এবং কি কিছু কিছু আলফা কণা এদিক বরাবর সোজা গিয়ে আবার সেই পথেই ফেরত আসছে, একদম 180 ডিগ্রিতে কিছু কিছু আলফা কণা ফেরত আসছে। এ থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন? দেখো যেহেতু অধিকাংশ আলফা কণা পরমাণুকে ভেদ করে চলে যায়, সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। দেখো এখানে বেশিরভাগ আলফা কণায় পরমাণুকে ভেদ করে একদম চলে গেছে, ফেরত আসেনি, আর অল্প সংখ্যক কণা এখান থেকে ফেরত আসছে, এবং কি কিছু সংখ্যক এদিকে বেঁকে গেছে, বিভিন্ন দিকে অল্প কোণে বেঁকে গেছে, আর কিছু সংখ্যক 90 ডিগ্রিতে বেঁকে গেছে এমন। আচ্ছা,
যে দু একটি আলফা কণা নিউক্লিয়াসকে সরাসরি আঘাত করে সেগুলো 90 ডিগ্রি বা তার বেশি কোণে, এমনকি 180 ডিগ্রি কোণেও বিক্ষেপিত হয়। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক চার্জ ওই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। কারণ আমরা জানি ধনাত্মক ও ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু ধনাত্মক ধনাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং কি ঋণাত্মক ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, মানে সমজাতীয় দুটি চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সুতরাং ধনাত্মক আধানযুক্ত কণার বিক্ষেপণের ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় একটি অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক চার্জ এবং সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। একে নিউক্লিয়াস বলি। এই সিদ্ধান্ত থেকে তিনি নিউক্লিয়াস কি তা আবিষ্কার করেন। তারপর দেখো, ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকে, কিন্তু আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে অনেক বেশি, প্রায় 7500 গুণ হওয়ায় পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় ভারী আলফা কণার গতি নগণ্য ভরযুক্ত ইলেকট্রন কণা দ্বারা মোটেই প্রভাবিত হয় না। এখানে দেখো, যখন আলফা রশ্মিগুলা পরমাণুর ভিতর দিয়ে অতিক্রম করছে তখন কিন্তু পরমাণুর মধ্যে ইলেকট্রনও উপস্থিত ছিল, কিন্তু আলফা কণা অনেক উচ্চ গতি সম্পন্ন ছিল, পাশাপাশি আলফা কণার বড় ইলেকট্রন থেকে অনেক বেশি, যার ফলে আলফা কণার গতিপথে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি এই ইলেকট্রনের কারণে এগুলার পেকে যাওয়া বা ফেরত আসা এই টাইপের কোনো কিছু হয়নি, কারণ আলফা কণা উচ্চ গতি সম্পন্ন হয়, পাশাপাশি আলফা কণা ভর ছিল ইলেকট্রন থেকে প্রায় 7500 গুণ বেশি। এভাবে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। এখানে আলফা কণাগুলা বেঁকে যাওয়ার কারণ হচ্ছে আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসও ধনাত্মক চার্জযুক্ত। যখন আলফা কণাগুলা এদিক বরাবর আসে তখন নিউক্লিয়াস আলফা কণাগুলোকে বিকর্ষণ করে, বিকর্ষণ করার ফলে আলফা কণাগুলা বিভিন্ন দিকে বেঁকে যায়। এখানে জিঙ্ক সালফেট আবরণ ব্যবহার করার কারণ হলো যখন আলফা কণা এই স্বর্ণের পাত অতিক্রম করে জিঙ্ক সালফেট পর্দায় আঘাত করে তখন একটি স্ফুলিঙ্গের তৈরি হয়। এই স্ফুলিঙ্গ তৈরি করতে পারে বলে এখানে জিঙ্ক সালফেটের পর্দা ব্যবহার করা হয়। আর আলফা কণা ব্যবহারের কারণ হলো আলফা কণা উচ্চ গতি সম্পন্ন এবং এগুলা উৎপন্ন করতে তেমন খরচ নেই, পাশাপাশি তেজস্ক্রিয় আইসোটোপ থেকে প্রাকৃতিকভাবে আলফা কণা উৎপন্ন হয়। এই জন্য রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আলফা কণা ব্যবহার করেন এবং তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।